বিদ্যুৎ, গ্যাস ও মূলধন ঘাটতিতে ধুঁকছে টেক্সটাইল শিল্প। কারখানার উৎপাদন সক্ষমতার ৩০% বন্ধ। বেকার হাজারো কর্মী। সমাধান না হলে সংকট আরও বাড়ার শঙ্কা। অর্থবছরের প্রথম ৫ মাসে বিশ্বের বিভিন্ন বাজারে ১,৬১৩ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি। ইউরোপে কমলেও রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় পিরোজপুরে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। জাতীয় গ্রিডের সাব স্টেশন নির্মাণে জমি অধিগ্রহণ হলেও থমকে আছে কার্যক্রম। সীমাবাদে বড় ক্ষতির মুখে বরগুনার ৩ শতাধিক কৃষক। অন্তত ৮ কোটি টাকা লোকসানের শঙ্কায় চাষিরা। অভিযোগ, দুঃসময়েও খোঁজ নিচ্ছে না কৃষি বিভাগ। এবং আসন্ন বড়দিন উপলক্ষে বর্ণিল আলোয় সেজেছে ফিনল্যান্ড। হেলসিঙ্কি সহ সব শহরেই ব্যাপক প্রস্তুতি। শপিং মলগুলোতেও নানা আয়োজন। ভিড় করছেন স্থানীয় সহ পর্যটকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। শুরুতেই ওসমান হাদির শারীরিক অবস্থার প্রসঙ্গ। এভারকেয়ারে চিকিৎসাধীন ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে আজ দুপুর ১:৩০টায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। আমরা ওসমান হাদির মেডিকেল বোর্ডের সদস্যদেরকে এই কিছুক্ষণ আগেই এভারকেয়ার হাসপাতালের ভেতরে আমরা ঢুকতে দেখেছি এবং আমরা ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণ পরই ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করা হবে। একই সঙ্গে যেটি হচ্ছে বিষয় যে ওসমান হাদির যে চিকিৎসা, সেই চিকিৎসার ক্ষেত্রে এর আগে থেকেই সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। গত ২-৩ দিন ধরেই থাইল্যান্ড, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে তার চিকিৎসার জন্য কথাবার্তা বলা হচ্ছিল। কোথায় নিয়ে গেলে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে সেটি সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছিল। এর আগে রোববার সরকারের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে সরকারের কয়েকজন উপদেষ্টা, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ, ওসমান হাদির মেডিকেল বোর্ড এবং ওসমান হাদির পরিবারের সদস্যদের সম্মতিতে তাকে কিন্তু আজ দুপুর ১:৩০টার দিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে তার যে চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয়ভার সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে বহন করার কথা আমরা জানতে পেরেছি। একই সঙ্গে গতকাল সবশেষ তার স্বাস্থ্যের আপডেট নিয়ে মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছিলেন। সেক্ষেত্রে মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছিলেন যে তার স্বাস্থ্যের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে। তার যে ক্ষতস্থান রয়েছে, যেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই জায়গাটিতে গুরুত্বপূর্ণ রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তার ফুসফুস এবং কিডনিতে কিছুটা সংকট দেখা গিয়েছিল। কিন্তু গতকাল তার কিডনিতে যে সংকটটি রয়েছিল সেটি কিছুটা উতরে যাওয়ার কারণে তার কিডনি সচল হয়েছিল। তবে এখনও তার ফুসফুসের জটিলতা রয়ে গেছে এবং এখনও তার ব্রেন যে রেসপন্স করার বিষয়টি, সেই রেসপন্স করার বিষয়টি এখনও তুলনামূলক কম রয়েছে, যার কারণে তার স্বাস্থ্যের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে অভিহিত করা হচ্ছে। এই ছিল আমার কাছে ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা নিয়ে সবশেষ। রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে ওসমান হাদির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। এবার বাণিজ্যের খবর। বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘ সংকট নিয়েই চলছে দেশের টেক্সটাইল শিল্প। এর সাথে যুক্ত হয়েছে ডলারের বাড়তি দামের কারণে মূলধন ঘাটতি। এতে কারখানার উৎপাদন সক্ষমতার ৩০% রয়েছে বন্ধ। বেকার হয়ে পড়েছে হাজার হাজার দক্ষ কর্মী। সংকট উত্তরণ না হলে ২০২৬ সালের মধ্যে ৫০% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। ব্যাংকাররা বলছেন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকের ওপর অতি নির্ভরতা কমাতে হবে ব্যবসায়ীদের। আর মূলধন যোগানে উচ্চ সুদে ব্যাংক ঋণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আমাদের জন্য একটা বিরাট একটা অন্ধকার আমরা দেখতেছি সামনে। প্রায় ৩০% মিল এখন বন্ধ আছে শুধু পুঁজির অভাবে। সব কটা প্রজেক্টের আগে থেকে সেনসিটিভিটি অ্যানালিসিস করা দরকার। প্রত্যেকটা কাস্টমারকে বুঝতে হবে যদি ওয়ার্ড সিচুয়েশন হয়
তার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে নাকি নাই। দেশের বড় শিল্প খাতে সবচেয়ে বড় অভিযোগ নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ সংকট। এই সমস্যা থেকে কোনোভাবেই বের হতে পারছে না সরকার। কমছে সার্বিক উৎপাদনশীলতা, বাড়ছে বেকারত্ব, পূরণ হচ্ছে না ব্যবসায়িক লক্ষ্য। বিশেষ করে টেক্সটাইল খাতের ব্যবসা সংকুচিত হওয়ায় চাহিদা কমেছে জ্বালানির। সেই ধারায় এ খাতে কিছুটা হলেও উন্নতি হয়েছে গেল 1 বছরে। তবে ঢাকার আশপাশে কিছু এলাকায় জ্বালানি সংকটে সক্ষমতার 1/3 মেশিন বন্ধ বলে জানান উদ্যোক্তারা। তো অনেক ফ্যাক্টরি 50% ইফিসিয়েন্সি চলতেছে, তার জন্য গ্যাসের ডিমান্ডও কমে গেছে। এই কারণে হয়তোবা এখন আমরা সাপ্লাইটা নিরবিচ্ছিন্ন পাচ্ছি। ওভেনে আমাদের ক্যাপাসিটি আছে 60%, কিন্তু আমাদের 45% মেশিন রানিং আর 15% বসা ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য গ্যাস। এছাড়া ডলারের উচ্চমূল্যে মূলধন কমেছে 35%। জ্বালানি অর্থ সংকট না কাটলে 2026 সালের মধ্যে টেক্সটাইল খাতে বন্ধ হবে অর্ধেক মেশিন, উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে চাকরি হারাবে লাখো কর্মী। যে অবস্থা এখন চলছে, যদি এইটা কন্টিনিউ করেন তাহলে 26 সনের এন্ড, মানে ধরেন আর 1 বছর পরে 50% টেক্সটাইল বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরে ব্যাংকাররা বলছেন, বিশ্বজুড়ে ব্যবসায় বিনিয়োগে উদ্যোক্তা ও ব্যাংকের শেয়ার সমান হলেও বাংলাদেশে ভিন্ন। নিজস্ব জোর বাড়ানোই একমাত্র শক্তি বলছেন তারা। আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক করেছে 80% বা তারও বেশি, আর কাস্টমার যে ইনভেস্টার তার ইনভেস্টমেন্ট 10% ও 20%। ইটস আনফর্চুনেট। ইকুইটি রেজ করতে না, তার নিজস্ব না, তার পার্টনার্স নিয়ে আসতে হবে, তাকে বন্ড মার্কেটে যেতে হবে, তাকে ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। কিন্তু এইখানে মোস্ট অফ দ্য ইনভেস্টার্স আনফর্চুনেটলি দে ডিপেন্ড অন ব্যাংক। সময় সংক্ষেপে অন্তর্বর্তী সরকার সমাধানের পথ ক্ষীণ হওয়ায় আপাতত চাহিদা মেটাতে উচ্চ সুদের ঋণই বড় সহায়ক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যে মূলধন ঘাটতি সেটা পূরণ করতে হবে, এবং সেটা পূরণ করতে হবে এমন কস্টে যাতে রিটার্ন এবং কস্টের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সেইটা করতে গিয়ে সবার ক্ষেত্রে হয়তো এটা সত্য হবে না। যারা মডার্ন ফ্যাক্টরি, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, তারা হয়তো এই রেট অফ ইন্টারেস্টই টিকে যাবে। ব্যবসায়ীদের দাবি, টেক্সটাইল শিল্প ঠিক রাখতে জ্বালানি সরবরাহে দাম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারণ করে দেয়া ও দেশের বাজার পরিস্থিতি ঠিক রাখতে আমদানিতে কড়াকড়ি আরোপ করতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এনজেড টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালেহুজ্জামান খান। সালেহুজ্জামান খান, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনও দেখছিলাম, আপনাকেও দেখছিলাম প্রতিবেদনে টেক্সটাইল শিল্পে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকটের জন্য যে প্রভাব, সে বিষয়ে কথা বলছিলেন। এই বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে টেক্সটাইল খাতের প্রভাবটা আসলে কতটা প্রকট? দেখেন, বাংলাদেশে টেক্সটাইল খাতটা কিন্তু আমাদের গড়ে উঠেছে গ্যাসের উপর ভিত্তি করে। লাস্ট 2-3 বছর যাবত আমরা গ্যাসের অনেক সমস্যা ফেস করতেছিলাম। এই জন্য আমাদের অনেকগুলো ফ্যাক্টরি তারা কিন্তু তাদের ফুল ক্যাপাসিটিতে প্রোডাকশন চালিয়ে দিতে পারেনি। এর ফলে তারা কিন্তু তাদের মূলধনের ঘাটতিতে পড়েছে। গত কোরবানি ঈদের পরে আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব আমাদের কিছু ফ্যাক্টরি ঘুরে আমাদের সমস্যাটাকে সমাধানের লক্ষ্যে এলএনজি ইনপুটটা আগের তুলনায় ত্বরান্বিত করেছে। এর ফলে গত 6 মাস যাবত হয়তোবা গ্যাসের কোনো এলাকাতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে, বা সেটা 100% না। যদি গ্যাসের জন্য ফ্যাক্টরিটা বন্ধ হয় তাহলে তার ক্যাপাসিটি আমরা কিন্তু 90% প্রোডাকশন করতে পারি না। এর ফলে প্রতি মাসে আমাদের ফ্যাক্টরিগুলো প্রচুর পরিমাণ আর্থিক লোকসানে পড়তেছে এবং তারা তাদের পুঁজি হারাচ্ছে। এবং অন্যদিকে বহির্বিশ্ব থেকে অবাধে সুতা আমদানি হচ্ছে বাংলাদেশে ডাম্পিং প্রাইসে। এর জন্য কিন্তু আমরা সঠিক মূল্যে আমাদের সুতা বিক্রি করতে পারতেছি না। এখানে 2টা সমস্যা। একটা হলো গত 2 বছর যাবত গ্যাসের নিম্নচাপের জন্য আমরা প্রোডাকশন করতে পারিনি এবং তাতে আমরা অনেক লস খেয়েছি। অন্যদিকে বর্তমানে গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি হলেও প্রচুর পরিমাণ বিদেশ থেকে সুতা আমদানি হচ্ছে ডাম্পিং প্রাইসে বাংলাদেশের সুতার বাজারকে নষ্ট করার জন্য। এবং আমাদের প্রতিটা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ অবিকৃত সুতা রয়ে গেছে, যেটা আমরা বিক্রি করতে পারছি না। এর ফলেও কিন্তু আমরা আমাদের প্রোডাকশনকে সামনের দিকে চালাতে পারবো না। তাই সরকারকে এই টেক্সটাইল শিল্পকে বাঁচানোর জন্য বর্তমানে বিদেশ থেকে যে ডাম্পিং প্রাইসে সুতা আমদানি হচ্ছে তা বন্ধ করা উচিত, সেখানে মনোযোগ দেওয়া উচিত। না হলে এই শিল্প ভবিষ্যতে গ্যাস থাকলেও আমরা প্রোডাকশন করতে পারবো না। শুধু গ্যাস আর বিদ্যুতের সংকটে না, আরেকটি বিষয় যদি বলি, ডলারের বাড়তি দাম, এই বিষয়টিও কি এই সংখ্যাগুলোকে আরো প্রকট করছে? ডলারের বাড়তি দাম তো আমাদের জন্য একটা বড় ইস্যু, যেহেতু বাংলাদেশের টেক্সটাইল শিল্পটা বেশিটা আমরা এক্সপোর্টের সাথে জড়িত।
সেহেতু আমরা যেটাই ইম্পোর্ট করি আলটিমেটলি এক্সপোর্ট করার কারণে আমাদের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সিং হয়ে যায়। বাট লোকাল যে প্রতিষ্ঠানগুলো যারা বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশে বিক্রি করে তাদের জন্য একটা বড় চাপ প্রয়োগ হচ্ছে। এবং আশা করি বর্তমানে এই মুহূর্তে ডলার বাজারটা স্থিতিশীল আছে, 122 টাকার মতো ডলার দাম রয়েছে এবং সামনে হয়তো বা তার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম আছে আমাদের কাছে, তাই বলে আইডিয়া হচ্ছে। জি, আরেকটি বিষয়, একটি তথ্যই আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে দেখছিলাম যে বেকার হয়ে পড়ছে হাজার হাজার দক্ষ কর্মী, এবং এই সংকট যদি না কাটে তাহলে 2026 সালের মধ্যে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এই তথ্যটি নিয়ে যদি কিছু বলতেন। এইটার ব্যাপারে আমি আগেও বলেছি যে বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল খাতের মধ্যে সবচেয়ে বেশি ভার্নেবল অবস্থার মধ্যে আছে আমাদের স্পিনিং শিল্প। আপনারা জানেন বাংলাদেশ প্রায় 46 বিলিয়ন ডলার আমরা কিন্তু এক্সপোর্ট করে থাকি গার্মেন্টস, সেখান থেকে 22 বিলিয়ন ডলার কিন্তু আমরা এই বিটিএম এর মেম্বার মিলগুলো সুতা বা কাপড় আমরা রপ্তানি করি। এবং আমাদের প্রাইমারি সেক্টরটা গত 15 বছরে কিন্তু ভালো স্ট্রং হয়েছে এবং আমরা বিদেশের সাথে কম্পিটিটিভ প্রাইসেই মাল বিক্রি করতাম। বাট গত 2 বছর যাবত আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সুতাকে বাংলাদেশে ডাম্পিং করার জন্য তারা ব্যবস্থা করেছে। একটা সুতার মূল্য যদি তাদের কস্টিং প্রাইস $3 হয় এবং তারা তাদের নিজস্ব দেশে $3 বিক্রি করতেছে, কিন্তু বাংলাদেশে যখন তারা বিক্রি করতেছে তার মূল্য ধরতেছে $2.60। 40 সেন্ট তাদের সরকার তাদেরকে ভর্তুকি দিচ্ছে এই বাংলাদেশের বাজারে ডাম্পিং করার জন্য। যদি এইটা কন্টিনিউ চলে তাহলে বাংলাদেশের স্পিনিং শিল্প বন্ধ হয়ে যাবে অচিরে। বর্তমানে আমাদের বিটিএম এর তথ্য অনুযায়ী প্রায় বাংলাদেশের 30% স্পিনিং মিল প্রোডাকশন বন্ধ হয়ে গেছে এবং যারা বাকি আছে তারা তাদের ফুল প্রোডাকশন চালাতে পারতেছে না। যদি সরকার বিদেশ থেকে আমদানিকৃত বন্ডের আওতায় আমদানিকৃত পণ্যে যদি আমাদের সেফগার্ড ডিউটি অথবা আমাদের স্পিনিং মিলগুলোকে বাইরের দেশের স্পিনিং মিলগুলো যেরকম আর্থিক প্রণোদনা পাচ্ছে সেরকম প্রণোদনা না দেয় তাহলে 2026 সালে কোন স্পিনিং মিল আর সচ্ছল বা রানিং থাকা সম্ভব না। এই স্পিনিং মিলগুলোতে বর্তমানে প্রায় 5 লক্ষ লোক ডাইরেক্ট কর্মসংস্থান আছে এবং এটা বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন গত 3 থেকে 4 দিন আগে আমাদের যারা স্পিনিং এ কর্মরত আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সরকার হয়তোবা সেদিকে লক্ষ্য রাখতে পারতেছে না, কারণ আপনারা জানেন এখন ট্রানজিশন পিরিয়ড হচ্ছে, একটা নির্বাচনের দিকে যাচ্ছে। বাট যদি আমাদের অর্থনীতি বেঁচে না থাকে তাহলে নির্বাচন দিয়ে পরবর্তী সরকার এসেও কিন্তু এর হাল ধরতে পারবে না। যদি এভাবে আর 2 মাস চলতে থাকে তাহলে আমাদের কোন স্পিনিং মিলই আর সার্ভাইভ করতে পারবে, সবগুলো ফ্যাক্টরি ক্লাসিফাইড হয়ে যাবে এবং 5 থেকে 6 লক্ষ লোক যারা স্পিনিং এর সাথে ডাইরেক্ট জড়িত তাদের কর্মসংস্থান হারাবে। তাই আপনাদের মাধ্যমে আমি এখনই রিকোয়েস্ট করতেছি দ্রুত এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে সরকার যাতে স্পিনিং মিল গুলোতে কোন রকম প্রণোদনা দেয় যার ফলে তারা সার্ভাইভ করতে পারে, অথবা বিদেশ থেকে যে ট্যাক্স ফ্রি সুতা অল্প মূল্যে ডাম্পিং প্রাইসে বাংলাদেশে আমদানি হচ্ছে সেখানে যাতে একটা সেফগার্ড ডিউটি দেয়, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, যাতে আমাদের স্পিনিং গুলা সচ্ছল ভাবে চলতে পারে। না হলে একটা মূলধনের ঘাটতি দেখা যাবে এবং দেশে বা সমাজে একটা সামাজিক অবস্থা অবক্ষয় হবে। এবং যদি বাংলাদেশ স্পিনিং মিল বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের এক্সপোর্ট যে গার্মেন্টস যে গ্রোথ সেটা হয়তোবা থেমে যাবে এবং এই গার্মেন্টস শিল্প বাংলাদেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হয়ে যাবে। এটা একটা অশনির সংকেত, একটা ষড়যন্ত্র চলতেছে আমাদের বিরুদ্ধে। জি, আরেকটি বিষয় আপনি বললেন যে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে 1-1.5 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের পর নতুন রাজনৈতিক সরকারের প্রতিও আপনাদের এই দাবিগুলো একই থাকবে কিনা? দেখেন, আমাদের সরকার যারাই আসে দেশ তো আমাদের সবার এবং এই সমাজ আমাদের, যদি আমাদের অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে যে কোনো সরকারি আসুক তাহলে কিন্তু দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবে না। আমরা যেই সরকার আসুক তাদের কাছে অনুরোধ থাকবে যাতে আমাদের শিল্প গ্রোথ থাকে, আমরা যদি বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থান যাতে সঠিক হয় এবং যাতে আমরা স্বনির্ভর দেশের দিকে যেতে পারি এবং আমাদের প্রোডাকশন যাতে বাড়াতে পারি সেই ব্যবস্থা সরকারগুলো নিবে ভবিষ্যতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম টেক্সটাইল খাতে বিদ্যুৎ এবং সারের বিদ্যুৎ এবং গ্যাসের সংকট নিয়ে, এবং সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এনজেড টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালেউজ্জামান খান। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। এবার বন্দর বাণিজ্যের খবর।
মোংলা বন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রসারণে নতুন করে 2টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। পাইপলাইনে রয়েছে আরও 3টি প্রকল্প। এসব কাজ শেষ হলে বন্দর হবে পরিবেশ বান্ধব ও প্রতিযোগিতামূলক। বিস্তারিত জানাতে বন্দর জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, মোংলা সমুদ্র বন্দরে আধুনিকায়ন এবং উন্নয়নের স্বার্থে বর্তমান সরকার বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার মধ্যে 5টি প্রকল্প চলমান এবং একটি প্রকল্প মোটামুটি শেষ হলো, এখন পর্যন্ত তা উদ্বোধন করা হয়নি। এছাড়াও বর্তমান সরকারে আরো কিন্তু 2টি বড় প্রকল্প অনুমোদন দিয়েছে। তবে এছাড়া যে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এছাড়া আরো বড় 3টি মেগা প্রকল্প কিন্তু একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার মানে হলো যে এই প্রায় 10টি প্রকল্প মোংলা বন্দর উন্নয়নের জন্য এই 10টি প্রকল্প চলবে এবং 5টি যে প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে হলো বড় মেগা প্রকল্প হলো ইনারবার ড্রেজিং। এছাড়া যে এখানে কিন্তু যে যদি এখানে কোনো জাহাজ দুর্ঘটনা হয় বা তেল শোধনাগার নামে যে একটি প্রকল্প আছে সেই প্রকল্পের প্রায় শেষ পর্যায়ে। এছাড়া যে উন্নয়ন বা সেবামূলক যে জলযানগুলো ক্রয়ের জন্য কিন্তু ব্যবস্থা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এখানে যে জেটি এলাকা রয়েছে এই জেটিতে যদি একসাথে 5-7টি জাহাজ যখন আসবে তখন কিন্তু বিরানে অনেক সমস্যা হবে, যার কারণে কিন্তু জেডি বর্ধিতকরণেরও কিন্তু একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া কন্টেইনার ইয়ার্ড তৈরি করারও কিন্তু প্রকল্পের কাজ চলমান রয়েছে। জেটি প্রকল্প 2টি পরপর 2টি জেটি হবে, সেই জেটি 2টির প্রকল্প কাজ কিন্তু চলমান রয়েছে। এছাড়া ইনারবার ড্রেজিংটা যেখানে 8.5 থেকে 9.5 মিটার জাহাজ এখানে নোঙ্গর করার জন্য কিন্তু সর্বক্ষণিক যেন এখানে ড্রেজিং করা হয়, সেই ড্রেজিং একটি প্রকল্প। এছাড়া এখানে যে আধুনিক যে কন্টেইনার ইয়ার্ড তৈরি করা হবে সেজন্য কিন্তু 2টি প্রকল্প অলরেডি গ্রহণ করা হয়েছে, যা স্বল্প দিনের মধ্যেও কিন্তু এই প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া যে 3টি প্রকল্প এখানে একনেকের অবস্থায় আছে সেই প্রকল্প 3টি কিন্তু খুব শিগগিরই কিন্তু এখানে সেই প্রকল্প 3টি বাস্তবায়ন করা হবে এবং সব মিলিয়ে যে মোংলা বন্দর উন্নয়নের জন্য যে 10টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যদি এই 10টি প্রকল্পের কাজ এখানে সমাপ্ত হয় তাহলে মোংলা বন্দর হবে আন্তর্জাতিক একটি ব্যবসায়ী বান্ধব বন্দরে রূপান্তরিত হবে। এছাড়া ব্যবসায়ীরা এখানে আসবে, আমদানি রপ্তানি করবে, স্বচ্ছন্দে এখান থেকে ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি হবে, এমনটাই জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে আমদানি রপ্তানির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে। দর্শক, এবার জেনে নেব পুঁজিবাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সেই 1.5 ঘন্টার লেনদেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শুরুটা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে 2 সূচকে নিম্নমুখী অবস্থায় রয়েছে, 1 সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ডিএসই এক্স সূচক বা প্রধান সূচক যে সূচকটি রয়েছে সেই সূচকটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 4.69 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে প্রায় 1.5 ঘন্টার লেনদেন এবং পয়েন্ট রয়েছে 4937.66 পয়েন্ট। এবং তারপরে যদি আমরা একটু ডিএসই এস বা সরিয়া সূচকের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে আজকে এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেনে 0.53 পয়েন্ট কমে পয়েন্ট রয়েছে সরিয়া সূচকের 1027.47 পয়েন্ট। এবং ডিএস 30 সূচক বা বাছাইকৃত সূচক যেটিকে বলা হয় সেই সূচকও কিন্তু এখন পর্যন্ত 1.5 ঘন্টার লেনদেনে নিম্নমুখী অবস্থায় রয়েছে এবং পয়েন্ট কমেছে 1.73 পয়েন্ট এবং পয়েন্ট রয়েছে 1889.75 পয়েন্ট। এবং আজকে এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেনে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 129.36 লাখ টাকা। এবং যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানির শেয়ারগুলোর দামের মধ্যে যদি দেখি, 160টি কোম্পানির শেয়ারের দামই বেড়েছে এবং কমেছে 118টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে গত কার্যদিবসের মতোই 98টি শেয়ারের দাম। এবং আমরা যদি একটু ডিএসই এক্স বা প্রধান সূচকের সকাল থেকে এই 1.5 ঘন্টার লেনদেনের চিত্রটা আপনাদেরকে দেখাই। সকালটা কিন্তু শুরু হয়েছিল বেশ ভালো রকমের উত্থান দিয়ে এবং আধা ঘন্টার লেনদেন 10:30 পর্যন্ত কিন্তু উত্থানটা ছিল এবং 10:30টার পর থেকে দেখা যায় 11:10-15 পর্যন্ত আবারও কিন্তু প্রধান সূচকের একটা বড় পতন দেখা যায় এবং তারপর 11:10 পর থেকে কিন্তু আমরা আবার দেখতে পাই প্রধান সূচক ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। এবং আমরা যদি একটু গতকাল বা প্রথম কার্যদিবস সপ্তাহের সেই লেনদেনের কথা বলি, সেদিনও কিন্তু আমরা দেখেছিলাম 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা ছিল, 3 সূচকে কিন্তু পয়েন্ট হারিয়েছিল এবং লেনদেন হয়েছিল 457.49 লাখ টাকা। এবং যেমনটা বলছিলাম
আজ এখন পর্যন্ত 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে 129 কোটি 36 লাখ টাকা। এবং এই লেনদেনটা আসলে যে কোম্পানিগুলো করেছে, যেই কোম্পানিগুলো আজকে ঢাকা শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে, সেই কোম্পানিগুলোর কে কোথায় আছেন, কে কত টাকা লেনদেন করেছেন, সেই চিত্রটা যদি একটু দেখাই। প্রথমে রয়েছে সাইহাম কটেজ, এবং এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি এখন পর্যন্ত সাইহাম কটন লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টায় 6 কোটি 17 লাখ টাকা। এবং এই কোম্পানিটির এখন একটি শেয়ারের দাম রয়েছে 18 টাকা 90 পয়সা। এবং 2 নম্বরে রয়েছে রহিমা ফুড, 3 নম্বরে রয়েছে সিমটেক্স, 4 নম্বরে রয়েছে মন্য ফেব্রিক্স এবং 5 নম্বরে রয়েছে ডমিনেজ। এবং যেমনটা বলছিলাম 2 নম্বরে রয়েছে রহিমা ফুড এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 5 কোটি 68 লাখ। এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এখন ঢাকার পুঁজিবাজারে রয়েছে 149 টাকা 40 পয়সা। এবং সিমটেক্সের এখন এই মুহূর্তে একটি শেয়ারের দাম রয়েছে 22 টাকা 70 পয়সা। মন্য ফেব্রিক্সের একটি শেয়ারের দাম রয়েছে 22 টাকা। এবং ডমিনেজ 5 নম্বরে রয়েছে, এই কোম্পানিটির একটি শেয়ারের দাম ঢাকার পুঁজিবাজারে রয়েছে 27 টাকা 70 পয়সা। অর্থাৎ এখন পর্যন্ত 1.5 ঘন্টায় দেখা যাচ্ছে যে লেনদেনের চিত্র, লেনদেন হয়েছে প্রায় 130 কোটির মতো। এবং 3 সূচকের মতো 1 সূচক রয়েছে ঊর্ধ্বমুখী এবং 2 সূচকই এখন এই মুহূর্তে রয়েছে নিম্নমুখী অবস্থায়। তো ডিএসসি এর ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ আপডেট। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বিশ্বের বিভিন্ন বাজারে বাংলাদেশের পোশাক রফতানি দাঁড়িয়েছে 1,613 কোটি মার্কিন ডলার। সার্বিকভাবে রফতানি বাড়লেও ইউরোপীয় ইউনিয়ন ও নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে, তবে রফতানি বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। চলতি 2025-26 অর্থ বছরের 5 মাসে সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ও নতুন বাজারে দেশের তৈরি পোশাক রফতানি কমলেও বেড়েছে যুক্তরাষ্ট্রে। পোশাক রফতানি পরিস্থিতি নিয়ে প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে নভেম্বরে বিশ্বের বিভিন্ন বাজারে বাংলাদেশের পোশাক রফতানি দাঁড়িয়েছে 1,613 কোটি মার্কিন ডলারে। আগের বছরের একই সময়ে রফতানি হয়েছিল 1,611 কোটি মার্কিন ডলারের পোশাক। এর মধ্যে চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি হয়েছে 783 কোটি মার্কিন ডলারের। আগের বছর একই সময় যা ছিল 791 কোটি ডলার, অর্থাৎ রফতানি কমেছে 1.03%। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়ে দাঁড়িয়েছে 184 কোটি মার্কিন ডলারে। আগের বছরের একই সময় যা ছিল 179 কোটি ডলার, এতে রফতানি বেড়েছে 3.6%। এদিকে অপ্রচলিত বা নতুন বাজারে তৈরি পোশাক রফতানি কমেছে। নতুন বাজারে চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ে পোশাক রফতানি হয়েছে 267 কোটি মার্কিন ডলারের। আগের বছরের একই সময় রফতানি হয়েছিল 275 কোটি মার্কিন ডলার। প্রথম 5 মাসে অপ্রচলিত পোশাক রফতানি 3.19% কমেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় পিরোজপুরে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। 3 বছর আগে জাতীয় গ্রিডের সাব স্টেশন নির্মাণে জমি অধিগ্রহণ হলেও থমকে আছে কার্যক্রম। বাগেরহাটের সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হলেও পূরণ হয় না চাহিদা। ভোল্টেজ সমস্যায় পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন চলে না, এতে প্রায়ই পানি সরবরাহে ভোগান্তিতে পড়েন পৌরবাসী। জিয়াউল হকের তথ্য ছবিতে রিপোর্ট। পিরোজপুর জেলার অর্থনৈতিক সম্ভাবনার বড় বাধা অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। জেলায় নিজস্ব কোনো গ্রিড সাব স্টেশন না থাকায় 28 কিলোমিটার দূরের বাগেরহাটের একটি সাব স্টেশন থেকে বিদ্যুৎ এনে সরবরাহ করা হচ্ছে। এতে ঝড় কিংবা হালকা বাতাসের কারণে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সমস্যা নিরসনে পিরোজপুরের কদমতলায় গ্রিড সাবস্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণে চুক্তিবদ্ধ হয়, কিন্তু 3 বছর পার হলেও কাজের নেই দৃশ্যমান অগ্রগতি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় গড়ে উঠছে না কোনো শিল্প প্রতিষ্ঠান। বিদ্যুৎ সরবরাহ ও ভোল্টেজ সমস্যার কারণে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন চালাতে না পারায় প্রায়ই পানি সরবরাহে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে লক্ষাধিক বাসিন্দারা। একটা অর্ডার রাখছি আমার দেওয়ার কথা সামনের সপ্তাহে, টাইম মেনটেন করতে পারতে আছি বিদ্যুতের জন্য। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা 4-5টা লোক বসা। সাবস্টেশন আমাদের স্থানীয় পর্যায়ে পিরোজপুরে না থাকার কারণে ভোল্টেজ কম হয়, আমরা এই বড় বড় হেভি মোটরগুলো চালাইতে পারি না। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছে দুর্ভোগ লাঘবে গ্রিড সাবস্টেশন নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পিরোজপুরে কদমতলায় একটা পাওয়ার গ্রিডের মাধ্যমে একটা গ্রিড হওয়ার প্রসেস চলমান আছে।
এখানে জমি গ্রহণ অধিগ্রহণ কার্যক্রম প্রায় শেষের দিকে। আশা করা যাচ্ছে 2-3 বছরের ভিতরে এই পিরোজপুরে গ্রিড চালু হবে। জেলার কদমতলায় 3 একর জমির উপর 500 কোটি টাকা ব্যয়ে স্থাপন করার কথা রয়েছে একটি গ্রিড সাবস্টেশন। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। শীতকালীন সবজি শিম আবাদ করে বড় ক্ষতির মুখে বরগুনার 3 শতাধিক কৃষক। গাছে ফুল আসার পরই ভাইরাসের আক্রমণে পাতা হলুদ হয়ে যায়। এতে অন্তত 8 কোটি টাকা লোকসানের শঙ্কায় চাষিরা। তাদের অভিযোগ, এমন দুঃসময়েও খোঁজ নিচ্ছে না কৃষি বিভাগ। রুবেল হাসানের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্টে বিস্তারিত। 1.5 লাখ টাকা খরচ করে 90% জমিতে শিমের আবাদ করেছিলেন বরগুনার তালতলির কৃষক সেলিম ফকির। গাছে ফুল ধরার পরপরই ভাইরাসের আক্রমণে এখন দিশেহারা তিনি। এমন অবস্থা উপজেলার অন্তত 2.5 শতাধিক কৃষকের। তাদের অভিযোগ, শিমের চাষে বিপর্যয় নেমে এলেও সার্বিক সহযোগিতা করছে না কৃষি বিভাগ। এতে চলতি মৌসুমে বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। ঔষধ কোম্পানি যে ঔষধ দিয়েছে আমাকে এতে আমরা লস, আমরা এই যে ঔষধ দিই এতে কোনো কাজ করে না। এই যে ভাইরাস লাগছে, কিন্তু আমরা সার ঔষধ তো সোয়াইছি যা নিজের গাড়িটা দিয়ে, কোনো সরকার অনুদান পাই নাই। কোনো হেল্প পাওয়া যায় না, কোনো চেয়ারম্যান মেম্বার কোনো হেল্প করে না, কৃষক অফিসার তারা কোনো আমাদের হেল্প করতে আসে না। এবছর ভাইরাস লাগিয়া কৃষি ক্ষেত্রে আমরা নিঃস্ব হয়ে গেছি। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকের ক্ষতি থেকে রক্ষা করতে সব ধরনের সহযোগিতা করছেন তারা। কৃষি বিভাগকে মাঠে পাঠিয়েছি, বিভিন্ন প্রকল্প আকার প্রদর্শনী আছে, প্রদর্শনী কয়েকজন কৃষককে দেওয়া যায়, সবাইকে দেওয়ার সুযোগ নেই। চাষির তুলনায় সংখ্যাটা কম আসে, যার জন্য সবাইকে আমরা এই কর্মসূচির আওতায় আনতে পারি না। এটা একটা আমাদের 1.5 দশকের বেশি সময় ধরে সমবায় পদ্ধতির মাধ্যমে সবজি চাষ করায় সওদাগরপাড়া গ্রামটি এখন সবজি গ্রাম নামে বেশ পরিচিত। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন এ সময়ের বাণিজ্য। এবার মুক্তবাজারের খবর। চাহিদা বাড়ায় বিশ্ববাজারে বাড়ছে টিন ও বিটুমিনের দাম। দিনের ব্যবধানে বেড়েছে শিল্পপণ্য, জিঙ্ক, কোবাল্টের দামও। চাহিদা বৃদ্ধি এর কারণ বলে জানিয়েছে মার্কিন বাজার গবেষণা সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্স। বিপরীতে কমেছে পলিইথিলিন ও অ্যালুমিনিয়ামের দাম। চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে অতি প্রয়োজনীয় পণ্য টিনের দাম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম 3.37% বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন $41,751। ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে সড়ক সহ পানি প্রতিরোধী স্থাপনা তৈরিতে দরকারি পণ্য বিটুমিনও। একদিনেই দাম 0.61% বেড়ে প্রতি টন বর্তমানে বিক্রি হচ্ছে $422। তবে 1 বছর আগের তুলনায় কিছুটা কমেই বেচা কেনা হচ্ছে পণ্যটি। দ্য ট্রেডিং ইকোনমিক্সের হালনাগাদ তথ্য বলছে, একদিনের ব্যবধানে বেড়েছে জিঙ্ক ও কোবাল্টের দামও। এদিন শিল্পপণ্য জিঙ্কের দাম 0.79% বৃদ্ধি পেয়ে প্রতি টন বিক্রি হচ্ছে $3,115, আর কোবাল্ট 2.54% বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে প্রতি টন $52,790। কিছুটা আশা জাগিয়েছে পলিইথিন ও অ্যালুমিনিয়ামের দাম। দিনের ব্যবধানে অ্যালুমিনিয়ামের দাম আন্তর্জাতিক বাজারে 0.92% কমে প্রতি টন বিক্রি হচ্ছে $2,877। পলিইথিন 1.11% কমে প্রতি টন বিক্রি হচ্ছে $922। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। বড়দিন উপলক্ষে ফিনল্যান্ড সেজেছে বর্ণিল আলোয়। হেলসিঙ্কি সহ সবগুলো শহরেই চলছে ব্যাপক প্রস্তুতি। রাস্তাঘাট থেকে শপিং মল, উৎসবের আমেজ সবখানে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ঐতিহ্যবাহী হেলসিঙ্কির সিনেট স্কোয়ারে নজর কাড়বে দীর্ঘাকৃতির ক্রিসমাস ট্রি। তার চারপাশে বসেছে জনপ্রিয় ক্রিসমাস মার্কেট। মিলছে ফিনিশ খাবার, হস্তশিল্প, উলের পোশাক আর নানা উপহার সামগ্রী। স্টলগুলোতে তুলে ধরা হয়েছে প্রাচীন সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ভিড় জমাচ্ছেন এই মার্কেটে। তীব্র শীত উপেক্ষা করেই উৎসবে মেতেছেন শহরবাসী।
বড়দিন ঘিরে শহরের প্রতিটি শপিং মল সেজেছে বর্ণিল আলোয়। ভিন্ন ভিন্ন থিমে তুলে ধরা হচ্ছে বড়দিনের গল্প। একই সঙ্গে বিভিন্ন আয়োজনে ফুটিয়ে তোলা হয়েছে ফিনল্যান্ডের প্রাচীন সংস্কৃতি। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে ক্রিসমাস ট্রি ও জিঞ্জার ব্রেড ভিলেজ, যা পরিবারের ছোট সদস্যদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কার্টুন চরিত্র মুমিনও জায়গা করে নিয়েছে বড়দিনের আয়োজনে। হেলসিঙ্কির স্টকম্যান শপিং মলে চলছে মুমিন সিরিজের নির্বাচিত পর্বের স্ক্রিনিং। কেনাকাটা ও ঘুরে বেড়ানোর ফাঁকে সন্তানদের নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন অভিভাবকরা। সবচেয়ে বড় আকর্ষণ এবং উৎসবের রং বাড়িয়েছে ঐতিহাসিক আলেকজান্ড্রারিন কাতু লাইটিং। সিনেট স্কোয়ার থেকে মানার হেইমেন দিয়ে পুরো সড়কে বসানো হয়েছে নান্দনিক আলোকসজ্জা। প্রতিদিনই এই আলো দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। শীতের দীর্ঘ অন্ধকারকে পেছনে ফেলে হেলসিঙ্কির রাস্তায় ছড়িয়ে পড়া এই আলোই বড়দিনের উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। ক্রিসমাসের ঝলমলে আলো, সাজসজ্জা আর ব্যস্ত শপিং মল, অন্যরকম এক আবহ তৈরি হয়েছে হেলসিঙ্কিতে। তাই তো বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষ আসছেন আনন্দ ভাগাভাগি করতে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদ্যুৎ, গ্যাস ও মূলধন ঘাটতিতে ধুঁকছে টেক্সটাইল শিল্প। কারখানার উৎপাদন সক্ষমতা 30% বন্ধ। বেকার হাজারো কর্মী। সমাধান না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা। অর্থবছরের প্রথম 5 মাসে বিশ্বের বিভিন্ন বাজারে 1613 কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি। ইউরোপে কমলেও রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় পিরোজপুরে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণে জমি অধিগ্রহণ হলেও থমকে আছে কার্যক্রম। এই ছিল এ সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। যশোর, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।